মেনোপজের পরে ব্লিডিং। আপনার বা আপনার প্রিয়জন কারুর যদি মেনোপজের পরে ভ্যাজাইনাল ব্লিডিং হয়ে থাকে তাহলে এই আর্টিকেল আপনার কাজে আসবে। এই সময় অল্প বিস্তর ব্লিডিং নিজে থেকেই বন্ধ হয়ে গেলেও কেন স্বস্তির নিঃশ্বাস ফেলার জো নেই, সেই ফাঁদ এড়িয়ে যাওয়ার বিজ্ঞানসম্মত ব্যাখ্যা নিয়েও আলোচনা করব। এই ব্লিডিং কি, কেন হয়, কি কি ইনভেস্টিগেশন স্টেপ ওয়াইজ করা দরকার, এর চিকিৎসাই বা কি, সব ক্ষেত্রেই কি হিস্টেরেক্টমি করার দরকার হয়, এই ধরনের জটিল কিছু প্রশ্নের উত্তর নিয়ে আজকের এই আর্টিকেল। প্রায় 25 বছরের ডাক্তারের ইতিহাসে নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা দিয়ে যেসব তথ্য পেশেন্টের হাতে থাকলে পেশেন্ট এবং তার বাড়ির লোক ভুল সিদ্ধান্ত নেওয়ার হাত থেকে বাঁচতে পারবেন, নিজের প্র্যাকটিসের ডায়েরি থেকে সেই সবটুকুই রইল আপনাদের জন্য। কাদের জন্য এই আর্টিকেল দরকার নেই? মেনোপজের পরে ব্লিডিংয়ে যদি ডাক্তার দেখিয়ে অলরেডি আপনার সঠিক টিস্যু ডায়াগনোসিস হয়ে গিয়ে থাকে তাহলে এই ভিডিও আর আপনার জন্য কাজে আসবে না। যাই হোক, মেনোপজের পরের ব্লিডিংয়ের একটি বিজ্ঞানসম্মত নাম আছে, যার নাম পোস্ট মেনোপজাল ব্লিডিং। এটা কি জানতে গেলে আপনাকে প্রথমে জানতে হবে মেনোপজ কি। প্রকৃতির নিয়মে মহিলাদের জীবনে একটি সময় পিরিয়ড বন্ধ হয়ে যায়। 12 মাস এরকম পিরিয়ড বন্ধ থাকার পরে তাকে মেনোপজ বলা হয়। পজ কথাটার অর্থ এই নয় যে আবার কোনোদিনও ব্লিডিং রিস্টার্ট হয়ে যেতে পারে। মেনোপজের সময় ওভারি ঘুমিয়ে পড়ে, সেই ওভারির ঘুম ভেঙে আবার ইস্ট্রোজেন হরমোন তৈরি করার কোনো সম্ভাবনাই থাকে না। তাই মেনোপজের পরে সব ব্লিডিংই অস্বাভাবিক। মেনোপজ হওয়ার আগে যে ইরেগুলার ব্লিডিং বা পিরিয়ড বন্ধ হওয়ার 11 মাস 29 দিন পর্যন্ত যে ব্লিডিং, তার জন্য কিন্তু এই ভিডিও নয়। পোস্ট মেনোপজাল ব্লিডিংয়ের সিমটম: জামা কাপড়ে রক্তের দাগ লাগা, ইউরিন করতে গিয়ে জলের রং লালচে বা কালচে হওয়া, হোয়াইট ডিসচার্জের সাথে হালকা লালচে বা খয়েরি ছিটেফাটা রং, এসবের দিকেই নজর রাখা দরকার। মহিলাদের শরীর এমনভাবেই তৈরি যে সামনে ইউরিনের ওপেনিং, মাঝে বার্থ প্যাসেজ বা ভ্যাজাইনা এবং পেছন দিকে পটির রাস্তা পরপর থাকে। তাই এক জায়গা থেকে ব্লিডিং অন্য জায়গার ব্লিডিংয়ের সাথে গুলিয়ে ফেলা অস্বাভাবিক নয়। তাই ভুল অর্গানের টেস্ট করে চিকিৎসা বিভ্রাট শুরু হয় অনেকের। আপনি ডাক্তারকে যা হিস্ট্রি দেবেন, ডাক্তার তেমনই চেক করবেন। সচেতন থাকা দরকার যে ব্লিডিং কোন রাস্তা থেকে হয়েছে সেটা বোঝা। সাধারণত পটির রাস্তার ব্লিডিং পটি করার সময় শুধু হয়। ইউরিনের থেকে ব্লিডিং এবং গাইনোকোলজিক্যাল ব্লিডিং দুটোই অনেক সময় একসাথে ইউরিন করার সময় প্রকাশ পায়। এক্ষেত্রে ইউরোলজি আর গাইনি দুদিকেরই টেস্ট করা দরকার। এদিকে জামা কাপড়ে যদি ব্লিডিং লেগে থাকে সেটা বেশিরভাগ ক্ষেত্রেই গাইনোকোলজিক্যাল ব্লিডিং। এই কটা ব্যবহারিক টিপস মনে রাখলে পরে কাজে আসবে। পোস্ট মেনোপজাল ব্লিডিং কাদের হয়? মেনোপজের পরে ব্লিডিং খুবই কমন। সাম এটালের আর্টিকেল থেকে জানতে পারছি মেনোপজের পরে গাইনোকোলজিক্যাল সমস্যা নিয়ে 100 জন মহিলা যদি ডাক্তারের কাছে আসেন, তার মধ্যে 2/3 বা 66 জনই মেনোপজের পরে ব্লিডিংয়ের সমস্যা নিয়েই আসেন। ডাক্তারদের কেন পোস্টমেনোপজাল ব্লিডিং পড়ানো হয়? মেনোপজের পরে ব্লিডিং হেলথে একটা রেড ফ্ল্যাগ সিমটম। ইংল্যান্ডে যারা স্পেশালিস্ট গাইনোকোলজিস্ট তারা তো বটেই, এমনকি যারা MBBS পাশ করেছেন তারাও যদি পোস্ট মেনোপজাল ব্লিডিংয়ের ট্রিটমেন্টের ব্যাপারে না জানেন তাদের ডিগ্রি দেওয়া হয় না। পোস্ট মেনোপজাল ব্লিডিংয়ের ফাঁদ: সিমটম চলে গেলেই আমি সেরে গেছি, এটা এক্ষেত্রে একটা ভুল ধারণা। এত সতর্কতা সত্ত্বেও মেনোপজের পরেই ব্লিডিংয়ের ট্রিটমেন্ট শুরু করতে অনেক সময়ই দেরি হয়ে যায়। মহিলারা সারা জীবন ব্লিডিং দেখতে দেখতে এতটাই অভ্যস্ত যে মেনোপজের পরে এই ছিটে ফোটা ব্লিডিং তাদের কাছে অস্বাভাবিক কিছুই মনে হয় না। এই ধরনের অধিকাংশ ব্লিডিংয়ে পেটে ব্যথা বা অন্য কোনো সমস্যাগুলো থাকে না। তাই মন চায় ব্লিডিং বন্ধ হয়ে গেলেই বোধহয় কিল্লাফতে, এবং বেশিরভাগ ব্লিডিংই কয়েক ঘন্টার মধ্যেই বন্ধ হয়ে যায়। 2, অনেক ক্ষেত্রেই ব্লিডিং লালচে হয় না, বরং খয়েরি বা কালচে রঙের হয়, সেটাও অনেকে উপেক্ষা করেন। 3, অনেকে মনে করেন একটা কোর্স অ্যান্টিবায়োটিক খেলে বা ব্লিডিং বন্ধ করার জন্য ট্রানেক্সামিক অ্যাসিড খেলেই বোধহয় ট্রিটমেন্ট শেষ। কিন্তু ভালো করে হাইলাইট করে প্রতিটি মহিলার মনে রাখা দরকার 40-এর পরে মহিলাদের যে ব্লিডিং, তাতে কারণ খুঁজে বার করা ব্লিডিং বন্ধ হওয়ার থেকেও বেশি জরুরি। 40-এর আগে কিছুদিন সিমটম ভিত্তিক ট্রিটমেন্ট করা যেতে পারে, কিন্তু 40 পেরোলেই আগে দরকার কারণ খোঁজা, তারপরে সিমটমের ট্রিটমেন্ট। এর অন্যথা হলে লুকিয়ে থাকতে পারে বড় কোনো বিপদের হাতছানি, যেগুলো প্রথমে ধরা পড়লে চিকিৎসা একদমই সহজ,
কিন্তু যত দিন পেরিয়ে যাবে তত চিকিৎসা হয়ে উঠবে আস্তে আস্তে আরও জটিল। কেন হয় এই ব্লিডিং? গাইনোকোলজিক্যাল অর্গানগুলোতে ব্লিডিং বিভিন্ন কারণে হতে পারে, তবে বেশিরভাগ সময় ইউটেরাসের ভেতরের লাইনিং বা এন্ডোমেট্রিয়ামের সমস্যার কারণেই হয়। মেনোপজের পরে এন্ডোমেট্রিয়ামের ইস্ট্রোজেন অভাবের ফলে এট্রোফি ব্লিডিং হতে পারে। এন্ডোমেট্রিয়ামের পলিপ, প্রিক্যান্সার বা ক্যান্সারও ব্লিডিংয়ের কারণ হতে পারে। ইউটেরাসের সার্ভিক্সের সমস্যার কারণে ব্লিডিং হতে পারে। নেপথ্যে থাকে ইনফেকশন, সার্ভিসাইটিস বা ক্যান্সার। প্রিক্যান্সারের ক্ষেত্রে ইউটেরাসে ব্লিডিং হয়, কিন্তু সার্ভিক্সের প্রিক্যান্সার কন্ডিশনে ব্লিডিং হয় না। এছাড়া ভ্যাজাইনা, ফ্যালোপিয়ান টিউব, ওভারি থেকেও বিরল ক্ষেত্রে ব্লিডিং হতে পারে। আরও কী কী কারণে হতে পারে এই ব্লিডিং? লিস্ট লম্বা, তবে ডায়াগনোসিসের জন্য ধাপে ধাপে এগোনোই ভালো। ডায়াগনোসিস কেন ধাপে ধাপে? কারণ যাতে আপনার খরচ কম হয় এবং যতটা আপনাকে কষ্ট কম দিয়ে মেডিকেল সায়েন্স উত্তর পেয়ে যেতে পারে। এক্ষেত্রে মনে রাখা দরকার, অ্যান্টিবায়োটিক দিয়ে কাজ করলো কি না সেটা কিন্তু পোস্ট মেনোপজাল ব্লিডিংয়ের কোনো রিকগনাইজ ট্রিটমেন্ট নয়। তার কারণ একটু পরেই বুঝতে পারবেন। পোস্ট মেনোপজাল ব্লিডিং নিয়ে ডাক্তারের কাছে এলে ডাক্তারবাবুরা কি করবেন? প্রথমে পেশেন্টের কাছ থেকে খুঁটিয়ে খুঁটিয়ে হিস্ট্রি নেবেন, তার ফ্যামিলি হিস্ট্রি এবং তার নিজের কবে কি হরমোন খেয়েছিলেন সেই সমস্ত হিস্ট্রি নেওয়া হয়। এছাড়া উনি অ্যাসপিরিন বা ট্যামক্সিফেন ধরনের কোনো ওষুধপত্র খান কিনা সেটাও চেক করা হয়। শরীরে অন্য কোথাও কোনো সমস্যা আছে কিনা সে ব্যাপারেও জিজ্ঞাসা করবেন উনি। বিশেষ করে ব্লাড প্রেশার এবং ডায়াবেটিসের হিস্ট্রি এক্ষেত্রে খুব ইম্পর্ট্যান্ট। টেস্ট 1, প্রথমেই আল্ট্রাসাউন্ড। প্রাথমিকভাবে একটা আল্ট্রাসাউন্ড করা হয়। এই আল্ট্রাসাউন্ড পেটের ওপর দিয়ে নয়, সব সময়েই ভ্যাজাইনার মধ্যে দিয়ে বা ট্রান্স ভ্যাজাইনাল আল্ট্রাসাউন্ড করা হয়। যেসব রিসার্চের উপর নির্ভর করে ডাক্তারবাবুরা এই সময় ট্রিটমেন্ট করেন সবই ট্রান্স ভ্যাজাইনাল আল্ট্রাসাউন্ডের মাপ জোকের উপর দাঁড়িয়ে। পেটের ওপর দিয়ে আল্ট্রাসাউন্ড স্ক্যান করলে চিকিৎসা বিভ্রাট হওয়া স্বাভাবিক। এই আল্ট্রাসাউন্ডের প্রাথমিক লক্ষ্য থাকে ইউট্রাসের ভেতরের লাইনিং বা এন্ডোমেট্রিয়াম কত মোটা বা এন্ডোমেট্রিয়াল থিকনেস পরিমাপ করা। 4 মিলিমিটারের বেশি এন্ডোমেট্রিয়াল থিকনেস থাকা এই সময় অ্যাবনর্মাল। 4 মিলিমিটারের কম এন্ডোমেট্রিয়াল থিকনেসে ইউট্রাসের লাইনিংয়ের ভেতরে কোনো সমস্যা লুকিয়ে থাকার সম্ভাবনা এতটাই কম যে তার জন্য আর কোনো ইনভেস্টিগেশন সাধারণত করা হয় না, যদি না ব্লিডিং আবার ফিরে ফিরে আসতে থাকে। এছাড়াও দেখা হয় ইউট্রাসের মাসেল লেয়ার, ওভারি, ফ্যালোপিয়ান টিউব কেমন আছে। এই সময় চেক করা হয় ইউট্রাসের সার্ভিক্স। আল্ট্রাসাউন্ড দিয়ে ইউট্রাস চেক করা গেলেও সার্ভিক্স চেক অতটা নির্ভরযোগ্য নয়। ভালো করে সার্ভিক্স চেক করতে হলে এমআরআই স্ক্যান ছাড়া উপায় নেই। টেস্ট 2, সাথে প্যাপসমিয়ার। সার্ভিক্স থেকে একটা ক্লিনিক টেস্ট বা প্যাপসমিয়ার করা যেতে পারে। প্যাপসমিয়ার সার্ভিক্সের প্রাথমিক স্বাস্থ্য চেক করে, তবে কোনো সিমটম চলে এলে প্যাপসমিয়ার রিপোর্ট ব্যাখ্যা করার জন্য চাই যথেষ্ট মুনশিয়ানা। কারণ অনেক সময় সার্ভিক্সে অসুখ চলে এলে প্যাপসমিয়ার মিথ্যে মিথ্যেই ভালো রিপোর্ট দিতে পারে। ওয়েস্টার্ন ওয়ার্ল্ড আর ইন্ডিয়া ট্রিটমেন্টে কি পার্থক্য শুনে রাখা দরকার এটাও। ডেভেলপড কান্ট্রিগুলোতে সুস্থ মহিলাদের নিয়মিত প্যাপসমিয়ার করানো হয়, সেটা বাধ্যতামূলক। সেই জন্য 25 বছর বয়স থেকে সব সুস্থ মহিলা কোনো সিমটম ছাড়াই একটা নির্দিষ্ট সময় অন্তর, সাধারণত 3 বছর অন্তর ডাক্তারের কাছে গিয়ে প্যাপসমিয়ার করান। এবং তার জন্য সার্ভিক্সের স্বাস্থ্য নিয়ে ওনাদের এই বয়সে আর চিন্তা করতে হয় না। কিন্তু ইন্ডিয়াতে প্যাপসমিয়ার করানোর চল বেশ কম। আপনি যদি ইংল্যান্ড বা আমেরিকায় থাকেন তাহলে দেখবেন ডাক্তারের কাছে ক্লিনিকে গেলেই উনি শুধুমাত্র আপনার এন্ডোমেট্রিয়াল থিকনেস চেক করেই ছেড়ে দেবেন, কারণ আপনার সার্ভিক্সের স্বাস্থ্য চেক হয়ে এসেছে গত প্রায় 25 বছর ধরেই। কিন্তু ইন্ডিয়াতে ব্যাপারটা জটিল। যেহেতু নিয়মিত প্যাপসমিয়ার করানো এ দেশে হয় না বললেই চলে, তাই ইউট্রাসের সাথে সাথে সার্ভিক্সের স্বাস্থ্য চেক করে নেওয়াটাও জরুরি। একদিন বিপদে পড়ার পর সার্ভিক্সের জন্য আলাদা স্ক্যান এবং চেক করতে গিয়ে পেশেন্টের খরচ এখানে খানিকটা বেশি হয়, সেটা ভারতবর্ষে থাকার হয়তো সাইড এফেক্ট। আল্ট্রাসাউন্ড স্ক্যান করার পরে কি হয়? বলাই বাহুল্য যে যেখানে গাইনোকোলজিক্যাল অর্গানের সমস্যার সন্দেহ করা হচ্ছে তার কারণ প্রথমে খুঁজে বার করা হয়। এন্ডোমেট্রিয়ামের থিকনেস 4 মিলিমিটারের কম থাকলে আর অন্য কোনো জটিলতা না থাকলে শুধু ফলো আপ। এদিকে এন্ডোমেট্রিয়ামের থিকনেস যদি 4 মিলিমিটারের বেশি হয়ে যায় তাহলে পরবর্তী পদক্ষেপ হিস্টেরোস্কোপ দিয়ে ইউট্রাসের মধ্যে ক্যামেরা দিয়ে দেখে ভেতরের লাইনিংয়ের স্যাম্পল নিয়ে চেক করে মাইক্রোস্কোপের নিচে রেখে
সঠিক টিস্যু ডায়াগনোসিস করা। সিমটম, আল্ট্রাসাউন্ড এবং হিস্ট্রি দেখে যে ডায়াগনোসিস, সেই ডায়াগনোসিসে আছে প্রবাবিলিটির সংখ্যার খেলা। কিন্তু যখনই টিস্যু ডায়াগনোসিস হয়ে গেল, সেটা আমাদের হাতে গরম ডাইরেক্ট প্রমাণ দিল, যার অ্যাকিউরেসি সংখ্যাতত্ত্বের প্রমাণ থেকে অনেক বেশি। এছাড়া সার্ভিক্সে কোনো সমস্যা থাকলে সার্ভিক্স থেকে টিস্যু নিয়ে চেক করা হয়। এই ধরনের পদ্ধতিগুলো সাধারণত ডে কেয়ার পদ্ধতিতেই হয়। সকালে এসে বিকেলেই পেশেন্টরা বাড়ি ফিরে যেতে পারেন। হিস্টেরোস্কোপি, আপনাদের সুবিধার্থে হিস্টেরোস্কোপি নিয়ে আমাদের ভিডিও রিসার্চের লিঙ্ক নিচে রইল, দেখে নিতে পারেন। হিস্টেরোস্কোপি ভারতবর্ষে এক উপেক্ষিত কিন্তু প্রচণ্ড প্রয়োজনীয় এক ইনভেস্টিগেশন। বেশিরভাগ সময়ই ইন্স্যুরেন্স টাকা দেয় না, এই ভয়ে পেশেন্টরা হিস্টেরোস্কোপি না করে থেকে যান। ভারতবর্ষে ইন্স্যুরেন্স সেক্টরের সাবালক হয়ে উঠতে এখনো হয়তো অনেক দশক বাকি, তাই নিজের ভালোটা নিজেকেই বুঝতে হবে। হিস্টেরোস্কোপি ছাড়া আর কি কোনো উপায় আছে? যাতে ক্লিনিকেই ছোট বায়োপসি নিয়েই ইউট্রাসের ভেতরের লাইনিংয়ের স্বাস্থ্য পরীক্ষা করা সম্ভব? হ্যাঁ, বিজ্ঞান সেরকম উপায় দিয়েছে, তার নাম পিপেল স্যাম্পল। ক্লিনিকেই করা সম্ভব, কিন্তু ইউট্রাসের ভেতরে দেখে হিস্টেরোস্কোপিতে ডাইরেক্টেড বায়োপসি করার যে অ্যাকিউরেসি, তার থেকে ব্লাইন্ড বায়োপসি যেরকম পিপেল বা ডিএনসি পদ্ধতিতে হয়, তার নির্ভরযোগ্যতা বেশ কম। কিছু গবেষণায় এমনও দাবি করা হচ্ছে, যতক্ষণ না ইউট্রাসের ভেতরের লাইনিংয়ে 50% ক্যান্সার দিয়ে আবৃত না হয়ে যাচ্ছে, ততদিন পর্যন্ত এই ব্লাইন্ড বায়োপসি মেথডগুলো ক্যান্সার থাকলেও মিস করে যেতে পারে। এছাড়াও এই ধরনের পদ্ধতিতে বায়োপসি করলে ইউট্রাসের মধ্যে কোনো পলিপ থাকলে সে পলিপও বের করা সম্ভব হবে না। স্বভাবতই পলিপের পূর্ণাঙ্গ বায়োপসি করা অসম্ভব। তাই সিদ্ধান্ত নেওয়ার আগে জিনিসপত্রের ভালো মন্দ বুঝে তারপরেই সিদ্ধান্ত নিন। হিস্টেরোস্কোপির পরে কি হয়? হিস্টেরোস্কোপির পরে বায়োপসি রিপোর্ট 3 ধরনের ডায়াগনোসিস দিতে পারে। 1, বিনাইন বা নন ক্যান্সার জাতীয় কোনো সমস্যা, তার মধ্যে নর্মাল এন্ডোমেট্রিয়াম বা পলিপ, যেগুলো বিনাইন হয়ে গেল। দ্বিতীয় রেজাল্ট হতে পারে প্রি ক্যান্সার বা হাইপারপ্লেশিয়া বা হাইপারপ্লেশিয়া উইথ এটিপিয়া বা হাইপারপ্লাস্টিক পলিপ, এগুলো সবই ইউট্রাস ক্যান্সারের প্রি ক্যান্সার স্টেজ। তৃতীয় ফলাফল আসতে পারে, যা হলো ইউট্রাসের ক্যান্সার বা সার্ভিক্সের ক্যান্সার। প্রি ক্যান্সার আর ক্যান্সারের ট্রিটমেন্ট আলাদা। হিস্টেরেক্টমি বা ইউট্রাস বাদ দেওয়ার অপারেশন কখন? ইউটেরাস বা সার্ভিক্সের ক্যান্সার জাতীয় সমস্যা এবং যখন মেনোপজাল ব্লিডিং বারবার ফিরে আসছে, তখন প্রাথমিক পছন্দ হিস্টেরেক্টমি বা ইউট্রাস রিমুভাল সার্জারি। আজকাল বিজ্ঞান এগোচ্ছে, প্রি ক্যান্সার ক্ষেত্রগুলোতে ইউটেরাস বা সার্ভিক্স পুরো বাদ না দিয়েও অপারেশন করা যায়, অবশ্যই যদি আপনি রাজি থাকেন। এতে নিয়মিত ইন্টারভ্যালে আগামী কয়েক বছর ডাক্তারের কাছে এসে চেক আপ করিয়ে যেতে ভুলবেন না। রিকারেন্ট পোস্ট মেনোপজাল ব্লিডিং কি? ব্লিডিং কয়েক সপ্তাহ বা কয়েক মাস অন্তর বারবার হওয়াকে বলে রিকারেন্ট পোস্ট মেনোপজাল ব্লিডিং। মনে রাখুন, একবার ব্লিডিংয়ের ট্রিটমেন্ট এবং বারবার ব্লিডিংয়ের ট্রিটমেন্ট কিন্তু সম্পূর্ণ আলাদা। একবার ব্লিডিং হলে ইউট্রাসের ভেতরের লাইনিং এবং সার্ভিক্স চেক করে প্রথমবার ইনভেস্টিগেশন সম্পূর্ণ করা হয়। যদি ব্লিডিং বারবার ফিরে আসে, তাহলে কিন্তু কিছু চিন্তাভাবনা করা প্রয়োজন। হিস্টেরোস্কোপি বা বায়োপসি দিয়ে ইউট্রাসের ভেতরের লাইনিং এবং সার্ভিক্স চেক করা যায়, কিন্তু ইউট্রাসের মাসেল লেয়ার, ফ্যালোপিয়ান টিউব এবং ওভারি এই পদ্ধতিতে আনচেকড থেকে যায়। যদিও এই অংশগুলো থেকে ব্লিডিং হওয়ার সম্ভাবনা বিরল, কিন্তু যদি ব্লিডিং বারবার ফিরে আসে, তাহলে একমাত্র হিস্টেরেক্টমি সার্জারি করেই মাসেল লেয়ার, ফ্যালোপিয়ান টিউব এবং ওভারি এবং ইউট্রাসের ভেতরের লাইনিং এবং সার্ভিক্সের পূর্ণাঙ্গ বায়োপসি করা সম্ভব। তাহলে তো ঝামেলা বাঁচানোর জন্য প্রথমেই ইউট্রাস রিমুভ করলেই হয় না? হ্যাঁ, এই ভাবনা অনেকের মাথাতেই আসে, কিন্তু সবসময় এই ঝামেলা বাঁচানোর পদ্ধতি ভালো কাজ করে না। যথাযথভাবে ইউট্রাস অপারেশন করা ব্যয় সাপেক্ষ। দেখবেন আপনার নিজস্ব ইন্স্যুরেন্স প্যাকেজে অনেক জায়গাতেই খুব সস্তায় ইউট্রাস অপারেশন করে দেওয়া যায়, কিন্তু জেনে নিন, আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী সব কিছু সাবধানতা মেনে আপনার অপারেশন করার মতো স্বাধীনতা আপনার ইন্স্যুরেন্স কোম্পানি, হাসপাতাল বা ডাক্তারকে দিচ্ছে কিনা। ভারতবর্ষে হিস্টেরেক্টমির হার ইংল্যান্ডের হিস্টেরেক্টমির হারের থেকে প্রায় 40 গুণ বেশি। এমনকি আফ্রিকান দেশ ঘানার থেকেও ভারতবর্ষে হিস্টেরেক্টমির হার প্রায় 4 থেকে 5 গুণ বেশি। হিস্টেরেক্টমি করার পরে
আমাদের কাছে পেশেন্ট পরের দিনই হাঁটতে শুরু করেন, কিছু কিছু পেশেন্ট সেদিন সন্ধ্যাতেই হাঁটতে শুরু করেন, কিন্তু তবুও বলবো দরকার না থাকলে হিস্টেরেক্টমি করিয়ে নেওয়া মাথা কেটে মাথা ব্যথার চিকিৎসার মতোই গোলমেলে ব্যাপার। তাহলে উপায়? ব্লিডিং দেখলেই বিজ্ঞানসম্মতভাবে দ্রুত ডাক্তারের কাছে যাওয়া উচিত এবং কোনো অজুহাত না দিয়ে পরের ওয়ার্কিং ডেতে ইনভেস্টিগেশন করানো প্রয়োজন, যাতে 14 দিনের মধ্যে আপনার হাতে আল্ট্রাসাউন্ড, প্যাপসমিয়ার, টিস্যু স্যাম্পলের রিপোর্ট সব কিছু থাকে। ইংল্যান্ডে সময় মতো পোস্ট মেনোপজাল ব্লিডিংয়ের ট্রিটমেন্ট করার কারণে তা অনেক পেশেন্টের জীবন রক্ষা করতে পারে খুব অল্প চিকিৎসাতেই। সেরে উঠে তারা জীবনকে আরও ভালোভাবে উপভোগ করতে পারেন। তাই আতঙ্ক নয়, সাবধান হয়ে সঠিক সময়ে ডাক্তারের কাছে যান এবং চিকিৎসা করিয়ে ভালোভাবে জীবন উপভোগ করুন। মনে রাখুন, 2 উইকস রুল। সারা পৃথিবীতে শোরগোল পোস্ট মেনোপজাল ব্লিডিং নিয়ে, কারণ একটাই, 2 সপ্তাহের মধ্যে পোস্ট মেনোপজাল ব্লিডিংয়ের ট্রিটমেন্ট শুরু করলে প্রচুর জীবন বেঁচে যায়। 2 সপ্তাহ পরে যতদিন বেরোবে তত ট্রিটমেন্টের সাফল্যের হার কমে আসতে থাকবে। সেই জন্য ইংল্যান্ডের নাইস গাইডলাইন 2015 সালে 2 সপ্তাহের মধ্যে পেশেন্টকে দেখে ট্রিটমেন্ট করতে হবে বলে বাধ্যতামূলক নিদান জারি করে। আমেরিকার অন্টারিওতে হওয়া কওনের 2007 সালের রিসার্চে দেখতে পাচ্ছি যে দেরি করে চিকিৎসা শুরু হলে কিভাবে ইউট্রাসের ভেতরের সাধারণ সমস্যাগুলো আরও দ্রুত, আরও জটিল আকার ধারণ করে নিচ্ছে। একই প্রতিধ্বনি আমরা দেখতে পাই কিছুদিনের পুরনো স্কটিশ ইন্টারকলেজিয়েট গাইডলাইন্স নেটওয়ার্ক বা সাইনের 61 গাইডলাইন এবং আমেরিকান কলেজ অব অবস্টেট্রিশিয়ানস অ্যান্ড গাইনোকোলজিস্টের কমিটি ওপিনিয়নে। ইংল্যান্ডের ন্যাশনাল হেলথ সার্ভিস এবং আমেরিকার সেন্টার অফ ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন দুজনেই মেনোপজের পরে ব্লিডিংকে গুরুত্বপূর্ণ আখ্যা দিয়ে যতটা তাড়াতাড়ি সম্ভব চিকিৎসা শুরু করার নিদান দেন। যাই হোক, আজ এই পর্যন্তই। যদি আরও কিছু প্রশ্ন থাকে নিচে দেখুন, চেষ্টা করব উত্তর দিতে। আর শিগগিরই দেখা হবে নতুন এক ভিডিও রিসার্চ আর্টিকেল নিয়ে।